নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে আমি বলতে পারি যে ইতিহাস তৈরি হচ্ছে এবং আমরা সেটাকে নিজের চোখের সামনে দেখছি। আমরা হয়তো রিয়ালাইজ করতে পারছি না। হিস্ট্রি ইজ ইন মেকিং, সেই কালখণ্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি। কারণ জিওপলিটিক্সের দাবার বোর্ডে নতুন করে প্রত্যেকটা ঘুঁটিকে আবারও বিছিয়ে দেওয়া হলো। নেক্সট 50 বছর গোটা জিওপলিটিক্সের সমীকরণ বদলে যাবে। এই মুহূর্তে পৃথিবীতে যেটা ঘটল, আমেরিকার যে নিউক্লিয়ার আমব্রেলা সেখান থেকে নরওয়ের বেরিয়ে যাওয়াতে, এবং নেক্সট 50 থেকে 60 বছরের জিওপলিটিক্যাল সমীকরণ, পাওয়ার স্ট্রাকচার গোটাটা নিয়ন্ত্রিত হবে যে নতুন দাবার বোর্ডের প্লেয়াররা বসলো তাদেরকে দিয়ে। কেন বলছি এ কথা, একে একে আমরা বুঝে নিতে চেষ্টা করি। চলুন, প্রথম যেটা আপনাকে বুঝতে হবে, ইউএস এর নিউক্লিয়ার আমব্রেলা জিনিসটা কি। গোটা ইউরোপ এই ভয়ে লাস্ট প্রায় 80 বছর ধরে রয়েছে যে রাশিয়া যে কোনো মুহূর্তে আক্রমণ করবে, নিউক্লিয়ার আক্রমণ। পরবর্তীকালে যত সময় বেরিয়েছে, নিউক্লিয়ার আক্রমণের ভয় বেরিয়েছে, কারণ অস্ত্রশস্ত্র আরো শক্তিশালী হয়েছে। তো ইউরোপের প্রত্যেকটা ছোট ছোট দেশ তারা যখন দেখলো আমাদের ক্ষমতা নেই একার ক্ষমতায় রাশিয়ার হাত থেকে বাঁচার, তাদের কাছে একটা সহজ অপশন ছিল হাতের কাছে। আমেরিকা রক্ষাকর্তা বা ত্রাতার ভূমিকায় এসেছিল, যাদের কাছে প্রচুর সম্পদ, বিশাল বড় দেশ, বিশাল স্ট্রং আর্মি, এবং যাদের কাছে রয়েছে নিউক্লিয়ার অস্ত্র, যারা রাশিয়াকে থামিয়ে দিতে পারে। আমেরিকা অফার করেছিল, এসো আমার নিউক্লিয়ার আমব্রেলায় তোমাদের আমি ছায়া দেব, রোদ জল বৃষ্টি থেকে বাঁচাবো, আমার ছাতার তলায় চলে এসো। এবং আমেরিকা তৈরি করেছিল ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যে ন্যাটোর আর্টিকেল 5-এ বলা ছিল যে ন্যাটোর মধ্যে যে সমস্ত দেশ মেম্বার হলো তাদের কোনো দেশের ওপর যদি অ্যাটাক হয়, নাম না করে বলা রাশিয়া থেকে যদি অ্যাটাক হয়, তাহলে সমস্ত দেশ একসঙ্গে আক্রমণ করবে সেই দেশকে, মানে রাশিয়াকে। এবং এই নিউক্লিয়ার আমব্রেলার শর্ত অনুযায়ী 5টা দেশে, ইউরোপের 5টা দেশে আমেরিকা নিজের নিউক্লিয়ার অস্ত্র ডিপ্লয় পর্যন্ত করে রেখেছিল, এখনো রাখা আছে। যে আমেরিকার নিউক্লিয়ার অস্ত্র কেবল আমেরিকায় থাকবে এরকম না, ইউরোপের বিভিন্ন জায়গাতেও সাজানো আছে। হ্যাঁ, টোটালি কন্ট্রোলড বাই আমেরিকা। আমেরিকা ডিসাইড করবে কখন সেটা সুইচ টেপা হবে। এবং এটা গোটা ইউরোপকে লাস্ট 70-80 বছর ধরে একটা সেন্স অফ সিকিউরিটি দিত যে আমেরিকা রয়েছে আমাদের বাঁচানোর জন্য। আমেরিকা শুধু কথা দিয়ে থেমে থাকেনি, আমাদের এখানেও নিউক্লিয়ার অস্ত্র বসিয়ে রেখেছে, রাশিয়া একটা মারলে এখান থেকে ফায়ারিং শুরু হয়ে যাবে। এবার এবার তাছাড়া তো ইউকে, ফ্রান্স, এদের কাছে নিজস্ব নিউক্লিয়ার ওয়েপন তো রয়েছে ইউরোপীয় দেশগুলোর মধ্যে। কিন্তু এই যে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ, এই যুদ্ধে এই যে ন্যাটো, যেটা নিয়ে সেন্স অফ সিকিউরিটি এত মারাত্মক পরিমাণে ইউরোপের দেশগুলোর, সেটা ভেঙে চুরে খান খান হয়ে যায়। যখন আমেরিকাও তো ন্যাটো মেম্বার, আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ লড়ছে, আমেরিকার একের পর এক বেসে ইরান অ্যাটাক করছে, কিন্তু ন্যাটোর অন্য কোনো মেম্বার আমেরিকার পাশে দাঁড়াতে এলো না। ন্যাটোতে তো একবারও লেখা ছিল না যে আমেরিকা অন্যদের বাঁচাতে যাবে, সেটা সবাই ধরে নিয়েছিল। লেখা ছিল একের বিপদে অন্য সবাই যাবে। কেউ ভাবেনি যে আমেরিকার বিপদে আমাদের গিয়ে দাঁড়াতে হবে। এবং ডোনাল্ড ট্রাম্প কোনো রাখ ঢাক না করে পরিষ্কার লাস্ট বছর থেকে জানাতে শুরু করলো যে ন্যাটো থেকে আমেরিকা বেরিয়ে যাবে। আমরা ইউরোপের ছোট ছোট দেশগুলোর সিকিউরিটিতে এত বছর ধরে এত টাকা খরচ করলাম, এত কিছু দিলাম ওদের, রাশিয়া থেকে বাঁচালাম, আর আজকে আমাদের বিপদে ওরা সামান্য কিছু দিয়েও আমাদের হেল্প করছে না, আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। এ কিসের ন্যাটো? যদি আমেরিকার বিপদে ওরা পাশে না থাকে, ওদের বিপদে আমরা কেন পাশে থাকবো? ন্যাটো উইল এন্ড। আমেরিকা নিজেকে ন্যাটো থেকে পুল আউট করে নেবে। যেই মুহূর্তে এই ঘোষণা হয়ে যায়,
সঙ্গে সঙ্গে ইউরোপের দেশগুলো বোঝে যে বাঁচতে চাইলে অন্য কোনো উপায় তো ভাবতে হবে। আমেরিকার নিউক্লিয়ার আমব্রেলা এবার ফুটো হতে শুরু করেছে। ওই ছাতার ভরসায় তো আর বৃষ্টিতে বেরোনো যাবে না। এবং আপনি যে কোনো নিউজ পোর্টাল খুলে নিন, গুগল করে নিন, একটাই হেডলাইন আজকে আপনার চোখে পড়বে, নরওয়ে টু জয়েন ফ্রান্স নিউক্লিয়ার আমব্রেলা। নরওয়ে ফ্রান্সের নিউক্লিয়ার আমব্রেলায় জয়েন করতে চলেছে। কেন হঠাৎ করে নরওয়ে এত ভয় পেয়ে গেল? কেন নরওয়ের কি এত লাফালাফি দরকার হলো? দরকার কারণ নরওয়ে রাশিয়ার সঙ্গে বর্ডার শেয়ার করে 200 কিলোমিটার এবং সেখানে রাশিয়ার সেনা ডেপ্লয় আছে। রাশিয়া কবে যে নিজের সেনাকে সামনে ফরওয়ার্ডের নির্দেশ দিয়ে দেবে নরওয়ে বোঝার আগে নরওয়ের হাতছাড়া হয়ে যাবে নিজের দেশের জমি। নরওয়ে চোখের সামনে দেখেছি ইউক্রেনের সঙ্গে কি ঘটলো। নরওয়ের আর্মি নেই বললেই চলে, প্রচন্ড ছোট, প্রচন্ড দুর্বল একটা আর্মি। ওখানকার মানুষের স্ট্যান্ডার্ড অফ লাইফ এত বছর ধরে এত ওপরে, এত হাই, সেন্স অফ সিকিউরিটি এত প্রবল, আমেরিকা বাঁচাবে, যে লাস্ট কয়েকটা প্রজন্ম ধরে মানুষের মধ্যে আর মনেই হয়নি যে ডিফেন্সে ইনভেস্টমেন্ট করতে হবে, আর্মিকে স্ট্রং করতে হবে, আর্মিতে ইয়াং ছেলে মেয়েদের জয়েন করাতে হবে। এই সাইকোলজিটাই ওদের তৈরি হয়নি। ইসরায়েলও ছোট দেশ, অল্প জনসংখ্যা, কিন্তু আর্মি স্ট্রং। বাট নরওয়ে সেটা করেইনি, কারণ আমেরিকা আছে বাঁচিয়ে নেবে। নরওয়ের মানুষজন তারা শান্তির জীবন যাপন করেছে এবং পপুলেশন মাত্র 50-55 লাখের ছোট্ট দেশ। ইসরায়েলের তবু 1 কোটির কাছে পপুলেশনও অত্যন্ত কম। ইউক্রেন তবু বড় দেশ, ইউক্রেনের একটা আর্মি ছিল স্ট্রং, ইউক্রেনের জনগণ অনেকটা সংখ্যায় বেশি, ইউক্রেন লড়েছে, ইউক্রেন আগে থেকে রেডি ছিল। নরওয়ে কোনোভাবে রেডি নয়। তো নরওয়ে পারবে না রাশিয়ার সামনাসামনি দাঁড়াতে। তাই নরওয়ের ইমিডিয়েট কোনো একটা ভালো ছাতা দরকার, কেসিপালের মতো। তো সেই ছাতাটা নিয়ে চলে এসছে ফ্রান্স। কেন ফ্রান্স ছাতা নিয়ে এগোচ্ছে? কেন সব দেশের মাথায় ছাতা ধরবো? জিও পলিটিক্সে একটা কথা আছে, দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। কেউ কিছু ফ্রিতে করে না। ফ্রান্স দেখেছে একটা পাওয়ার ভ্যাকুম তৈরি হচ্ছে, আমেরিকা সরে যাচ্ছে। এবং জিও পলিটিক্সের হিসেব শুধু নয়, পাওয়ারের হিসেব এটা নর্মাল সমীকরণ। পাওয়ার সেন্টার কখনো ভ্যাকুয়াম থাকে না, কেউ সরে গেলে ওখানে কেউ না কেউ নতুন আবার ঢুকে যায়। ফ্রান্স দেখেছে আমাদের কাছে সুযোগ। ফ্রান্সের একটা ইতিহাস আছে, ফ্রান্স সারা পৃথিবী শাসন করতে চেয়েছিল একটা সময়, আজ থেকে মাত্র 250 বছর আগে। আপনি ভেবে দেখুন, সারা পৃথিবী জোড়া ইংরেজ আর ফ্রান্সদের যুদ্ধ, কারা নেবে পৃথিবীর দখল। ভারতেও চলেছিল ইঙ্গো ফরাসি যুদ্ধ, আমাদের চন্দননগর, আমাদের চুচুড়া ফরাসি ঘাঁটি ছিল, মনে করে দেখুন। আলটিমেটলি ইংরেজরা জিতে যায় এবং ইংরেজদের আন্ডারে পুরো ভারতবর্ষ আসে, যদিও ফ্রান্সের আন্ডারে কয়েকটা ঘাঁটি থেকে গেছিল। ফ্রেঞ্চরা চলে যায়, তারা অন্য দেশে গিয়ে ঘাঁটি গাড়ে। তো ফ্রেঞ্চদের একটা হিস্ট্রি আছে পাওয়ার উপভোগ করার, আবার তাদের রক্তে সেই পাওয়ারের স্বাদ তারা পেতে চলেছে। তারা দেখেছে একটা সুযোগ তৈরি হচ্ছে। ফ্রান্স পাওয়ারের দিক থেকে, মিলিটারি পাওয়ারের দিক থেকে ইউরোপে 2 নম্বরে চলে গেছিল, একে ছিল ব্রিটিশরা, কিন্তু কালচারের দিক থেকে আজও ইউরোপে ফ্রান্স 1 নম্বরে। ফ্রান্স যে স্টাইল স্টেটমেন্ট শুরু করে সেটা কাল পুরো ইউরোপে ফ্যাশন হয়ে যায়। ফ্রান্সের সাহিত্য, ফ্রান্সের কবিতা, ফ্রান্সের পারফিউম, ফ্রান্সের স্টাইল, ফ্যাশন স্টেটমেন্ট, ফরাসি ভাষা গোটা ইউরোপে আভিজাত্যের প্রতীক। ইংলিশ ভাষা তো পুরো পৃথিবীতে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, লোকে কেন শেখে আমরা জানি, বাঁচতে গেলে শিখতে হবে। ফ্রেঞ্চ, সেটা তো কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজ নয়, তবুও আজকের দিনেও আপনি কাউকে শুনবেন সে ফ্রেঞ্চ শিখছে। ফ্রেঞ্চ ভাষার, ফরাসি ফ্রান্সের লোকেদের, ফরাসি জাতির এতটাই সফট পাওয়ার। এবার ওরা দেখেছে আমাদের সফট পাওয়ারটা আবার সুযোগ এসছে হার্ড পাওয়ারে পরিণত করার। আমেরিকা সরে যাচ্ছে ইউরোপ থেকে, ইউরোপের একজন স্ট্রং লিডার দরকার, এবং ম্যাক্রো, যিনি এই মুহূর্তে ফ্রান্সের প্রেসিডেন্ট, সেই জায়গাটা নেওয়ার জন্য বদ্ধপরিকর।
আপনি বলবেন একটা দেশ নরওয়ে ফ্রান্সের এই নিউক্লিয়ার আমব্রেলায় চলে গেল, যে এবার নরওয়েতে কেউ অ্যাটাক করলে ফ্রান্স যাবে তাদের বাঁচাতে, ফ্রান্স নিউক্লিয়ার অ্যাটাক করবে সেই দেশকে, আর আপনি বলছেন যে জিওপলিটিক্সের পুরো দাবার বোর্ড ঘুরে গেল। না, নরওয়ে 9th কান্ট্রি, নরওয়ে 9th কান্ট্রি যারা ফ্রান্সের নিউক্লিয়ার আমব্রেলায় জয়েন করলো, 9 নাম্বার দেশ। তবে আমি এই ভিডিওটা করছি, একটা দেশ হলে এই ভিডিওটা করতাম না। এর মধ্যে বাদ দিন ডেনমার্ক, পোল্যান্ডের মতো দেশ আছে, এই আগের 8টা দেশের মধ্যে ইউকে পর্যন্ত আছে যাদের নিজের কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে, তারাও ফ্রান্সের এই অফারে, এই স্কিমে এসে জয়েন করে নাম লিখিয়ে গেছে যে ভাই অ্যাটাক আমার ওপর এলে কিন্তু আমাদেরও বাঁচিও। তাহলে ইউকে আস্তে আস্তে আমেরিকার সেনাপতির জায়গা ছেড়ে ফ্রান্সের সেনাপতি হতে চলে আসছে। কালের নিয়মে গোটা পাওয়ার স্ট্রাকচার শিফট হচ্ছে। একদিন ইংরেজ আর ফরাসিরা যুদ্ধ করেছিল, ইংরেজরা জিতেছিল। তারপর আমেরিকা আর ইংরেজদের মধ্যে যুদ্ধ হয়নি, আমেরিকাকে অটোমেটিক ইংরেজরা মানে ব্রিটিশরা 1 নাম্বার জায়গা দিয়ে নিজেরা আমেরিকার পিছনে এসে দাঁড়িয়ে গেছিল অনুগত সেনাপতির মতো। আর আজকে আবার কালের চক্র বদলাচ্ছে, ফ্রান্স উঠে আসছে ইউরোপের 1 নাম্বার নেতা হিসেবে, এবং ইউকে গ্র্যাজুয়ালি ফ্রান্সের পিছনে চলে আসছে ফ্রান্সকে সাপোর্ট করার জন্য। ইউকে যুদ্ধ চায় না, নিজের সভারেনিটি বাঁচাতে চায়, নিজের স্ট্যান্ডার্ড অফ লাইফ, ইকোনমি এগুলোকে বাঁচাতে চায়। এবং তাহলে আপনি বলবেন যে আমেরিকা কেন ইউরোপ থেকে সরে যাচ্ছে? ওরা বুঝতে পারছে না যে ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে যাবে, ওদের জায়গা নষ্ট হবে, বুঝতে পারছে। কিন্তু আমেরিকা বুঝে গেছে নেক্সট 50 বছর গোটা পৃথিবীর খেলা হতে চলেছে ইন্ডো প্যাসিফিকে, ভারতবর্ষের চারপাশে, ভারত মহাসাগরে। তাই ইউরোপ থেকে ওদের নজর, ওদের গোটা টাইম, এনার্জি, মানি সবকিছু সরিয়ে আনতে হবে ইন্দো প্যাসিফিকে। কারণ এবার রাশিয়া নয়, এবার আমেরিকা সরাসরি শত্রুতা চীনের সঙ্গে। আমেরিকার কাছে সব থেকে ভালো সুযোগ ছিল চীনের ঠিক পাশে থাকা ইন্ডিয়াকে নিজের দলে নিয়ে নেওয়ার। ইন্ডিয়া আমেরিকা একসঙ্গে থাকলে চীনকে কাউন্টার করা খুব ইজি হতো আমেরিকার। আমেরিকা সেই চেষ্টা করেও ছিল বহু বছর। কিন্তু আমেরিকা দেখেছে নাম্বার 1, ইন্ডিয়া নিজের স্বাধীন সত্তায় বিশ্বাসী, ইন্ডিয়া পার্টনার তো হবে কিন্তু দাস হচ্ছে না কিছুতেই। ইন্ডিয়াকে যা বলবো তাই করবে না, যদি ওদের সঙ্গে ন্যাশনাল ইন্টারেস্টে ম্যাচ করে কিছু সেটা করবে, অন্যটা করবে না। ইন্ডিয়া প্রচন্ড জিওপলিটিক্যালি ম্যাচিওর্ড একটা কান্ট্রি। তাই রাগ করে আমেরিকা বেছে নিল পাকিস্তানকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের পার্টনার হিসেবে। গন্ডগোল এটা হয়ে গেল, যত আমেরিকা পাকিস্তান এবং বাংলাদেশের দিকে ঝুঁকছে তত ইন্ডিয়া এবং চীন কাছাকাছি আসছে। একা চীনের রক্ষা ছিল না, ইন্ডিয়া যত চীনের লবির সঙ্গে এক হয়ে যাচ্ছে, বন্ধু হচ্ছে না, জিওপলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট অনুযায়ী এক হচ্ছে, তত আমেরিকার কাছে ব্যাপারটা চ্যালেঞ্জিং বেশি হয়ে যাচ্ছে যে একা চীনকে টক্কর দিতে পারছিলাম না, পাশের মহাশক্তি এবার ভারতবর্ষ, তারাও চীনের সঙ্গে অ্যালাইন্ড হয়ে যাচ্ছে। আমেরিকাকে ভাবতে হবে আমেরিকা কিভাবে এটাকে ট্যাকেল করবে। স্যার থাম্বনেলে তাহলে ডোনাল্ড ট্রাম্প এবং ইমানুয়েল ম্যাক্রোর ছবির বদলে আপনি মোদিজিকে বসালেন কেন? তার কারণ এই জিওপলিটিক্যাল চেস বোর্ডে ভারতবর্ষও নিজের চালটা চেলে দিয়েছে। এবার দুয়ে দুয়ে আপনি 4 করার চেষ্টা করুন। কেন ভারতবর্ষ লাস্ট কিছু বছর ধরে ফ্রান্সকে বেছে নিয়েছে ইম্পর্টেন্ট পার্টনার হিসেবে? কেন ভারতবর্ষ রাফাল ফ্রান্স থেকে কিনলো? কেন ভারতবর্ষ স্পেস প্রোগ্রামে ফ্রান্সের সঙ্গে কোঅপারেশনে গেল? কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এত ভালো পার্সোনাল সম্পর্ক মেনটেন করছে? কেন ফ্রান্সকে ভারতবর্ষের প্রাইভেট যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেখানে ইনভেস্টমেন্টের জন্য আনা হচ্ছে? কারণ ফ্রান্সের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে, গোটা ইউরোপের সঙ্গে বিজনেস করতে সুবিধা হবে ভারতবর্ষের বিউরোক্র্যাটরা এটা অনেক আগেই সেন্স করে নিয়েছিল। ডিফেন্সে ফ্রান্স যত স্ট্রং হবে এবার, কারণ ফ্রান্সকে স্ট্রং হতেই হবে বাকিদেরকে যদি আমব্রেলার মধ্যে আনতে হয়। হিউম্যান রিসোর্স আছে ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়া এবং ফ্রান্স জয়েন্ট কোঅপারেশন, জয়েন্ট প্রোডাকশন করতে পারবে ডিফেন্সে। এবং ভারতবর্ষের ইকোনমি কোন দিকে যেতে চলেছে আপনি 7-8টা পয়েন্ট দিয়ে বুঝে যাবেন। আমি ভিডিওটাকে আর দীর্ঘায়িত করব না। ভারতবর্ষ লাস্ট 10 বছরে নিজের দেশের সোশ্যাল সাইকোলজি পাল্টে নিয়েছে। আগে ভারতীয়রা চাকরি খুঁজতো, এখন স্টার্ট আপ করে।
খালি ইকোনমির সঙ্গে কানেক্ট করবেন প্রত্যেকটা পয়েন্টকে। ভারতবর্ষ লাস্ট 10 বছরে নিজের ইনফ্রাস্ট্রাকচার বদলে নিয়েছে, হাইওয়ে থেকে, মেট্রো থেকে, বন্দে ভারত থেকে, নেক্সট আসছে বুলেট ট্রেন। ভারতবর্ষ লাস্ট 10 বছরে নিজের গোটা সিস্টেমকে ডিজিটাল করে নিয়েছে, যার ফলে যে কোনো সিস্টেম স্পিড আপ হয়ে গেছে, 1 সেকেন্ডে বাড়িতে বসে কাজ। ভারতবর্ষ নিজের ইন্টারনাল সিকিউরিটিকে স্ট্রং করে নিয়েছে, নকশাল, মাওবাদী, আলফা, কাশ্মীরের জঙ্গি সংগঠন, এদেরকে প্রত্যেকটাকে দুর্মুষ করে করে ভারতবর্ষ লাস্ট 10 বছরে নিজেকে ম্যানুফ্যাকচার হাব হিসেবে গোটা পৃথিবীর কাছে তুলে ধরতে চেয়েছে। মেক ইন ইন্ডিয়া। ভারতবর্ষর আইটি সেক্টর আগে থেকেই স্ট্রং ছিল, এটা লাস্ট 10 বছরের এফোর্ট নয়, সেটাকে ভারতবর্ষ কন্টিনিউ করে গেছে। এবং যেটা ভারতবর্ষের সব থেকে দুর্বল জায়গা ছিল, এনার্জি সিকিউরিটি, সেই এনার্জির ক্ষেত্রে ভারতবর্ষ এত দ্রুত নিজেকে নিউক্লিয়ার, উইন্ড, হাইড্রো, সোলার, ইলেকট্রিক এই দিকে নিয়ে গেছে। ভারতবর্ষ আর কয়েক বছর লাগবে, এক্সপোর্ট ডিপেন্ডেন্সি ক্রুড অয়েলের ক্ষেত্রে অনেক কমে যাবে। লাস্ট যেটা বাকি ছিল সিভিক সেন্স, ভারতবর্ষ খুব মারাত্মক পরিমাণে, এটা সরকারের থেকে বেশি আমি বলবো সমাজ করেছে, আপনারা করেছেন, সাধারণ মানুষ করেছে। সিভিক সেন্সের এত বেটারমেন্ট খুব দ্রুত হচ্ছে, রাতারাতি সমাজ বদলায় না, বাট লোকে ভাবছে যেটা নিয়ে আগে ভাবতো না। ভারতবর্ষ গোটা পৃথিবীতে নিজেকে একটা গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে তুলে ধরছে, এবং এই অবস্থায় ভারতবর্ষে বাড়ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি। এই প্রত্যেকটা জিনিসকে আপনি কানেক্ট করুন ভারতবর্ষের ইকোনমির সঙ্গে, তাহলেই বুঝতে পারবেন নেক্সট 10 বছর ভারতবর্ষের ইকোনমি কোন দিকে, কোন স্পিডে এগোতে পারে। আমি বলবো না, আপনি বুঝতে পারবেন। এবং স্কিল বাংলার তরফ থেকে বাঙালিকে স্কিলড করার জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসিতে আমি বলবো ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি মিস করবেন না। আমরা আপনাকে ফাইন্যান্সিয়াল লিটারেসি দিয়ে দেব, স্টক মার্কেটের নলেজ এই মুহূর্ত থেকে। ভারতবর্ষের বেস্ট ফ্যাকাল্টি আপনাদের পড়াবেন, কোথাও যেতে হবে না, অনলাইনে বাড়িতে বসে নিজের ফোনেই হয়ে যাবে। কোনো নির্দিষ্ট টাইমে ক্লাসে আসতে হবে না, আমি জানি আপনারা চাকরি, ব্যবসা ইত্যাদিতে ব্যস্ত থাকেন। রেকর্ডেড ভিডিও এই মুহূর্তে জয়েন করবেন, এই মুহূর্তে রেকর্ডেড ভিডিও অন হয়ে যাবে। স্যার হিন্দি ইংরাজি বুঝি না, বাংলা ভাষায় ভিডিও। 50,000 60,000 টাকা অন্য ইনস্টিটিউটের মতো কোর্স ফিজ নয়, কোর্স ফিজ 8,150 টাকা, এবং আজকে রাত 12টা অবধি এটাকেও বিশেষ অফারে করে দেওয়া হয়েছে 4,499 টাকা। জীবনে একবার নিজের কেরিয়ারে, নিজের বেটারমেন্টের জন্য 4,499 টাকা ইনভেস্ট করবেন, এরকম বহু 4,499 টাকা স্টক মার্কেটে আপনার প্রফিট হয়ে যাবে যদি আপনার নলেজটা ঠিক থাকে। এবং এই কোর্সের মধ্যে স্পেশাল কমপ্লিমেন্ট হিসেবে যোগা আর মাইন্ড ম্যানেজমেন্টের গোটা কোর্স আমরা অ্যাড করে দিয়েছি। কেন স্যার? কারণ আমি বিশ্বাস করি মানুষ সুস্থ না থাকলে উপার্জন করে স্টক মার্কেটে টাকা কামিয়ে ভোগ কি করে করবে, তাই যোগা দরকার। মানুষের মাথা, ব্রেন, মন ঠিক না থাকলে প্রচুর টাকা নিয়ে, সুস্থ শরীর নিয়ে, একটা খারাপ মন নিয়ে সে কি করে জীবন যাপন করবে, তাই মস্তিষ্ক, হৃদয়, শরীর সব যখন ঠিক থাকবে তখন স্টক মার্কেটে ভালো করে ইনভেস্ট করুন, নলেজ গেইন করুন, উপার্জন করুন, নিজে ভালো থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন, সমাজকে ভালো রাখুন, দেশকে এগিয়ে নিয়ে চলুন। স্টক মার্কেটের বাংলা ভাষার বেস্ট কোর্সে আপনাদের এনরোলমেন্টের জন্য ব্যবস্থা আমরা করে দিয়েছি। আজ রাত 12টা অবধি সুযোগ, মিস করবেন না। ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। জীবন বদলাতে গেলে এই স্টেপগুলো নিতে হবে যখন আপনার কাছে সুযোগ এসছে। এরকম অনেক 4,499 টাকা আপনি এদিক ওদিক খরচ করেছেন, আপনার বাড়ির ক্লাস 7-8 বাচ্চার পিছনে মাসে খরচ হয়ে যায়। এটা দিয়ে আপনার গোটা জীবনের ফাইন্যান্সিয়াল লিটারেসি চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমার পার্সোনাল টিমের নাম্বার 9650634247। এখনই কল করুন, কল করে 1 প্রেস করতে হতে পারে, আপনাকে বলে দেবে কল করলে। যা যা আরো জিজ্ঞাসা আছে আপনার মনে জিজ্ঞাসা করে নিন, এখনই এনরোল করুন এবং এখনই ভিডিও দেখতে শুরু করুন। অল দ্য বেস্ট।